একজন এমন সিরিয়াল কিলার যে তার শিকারদের শুধু হত্যা করেই থেমে থাকে না, বরং এমন নির্মমভাবে তাদের শেষ করে যা দেখলে শক্ত মনের মানুষও শিউরে উঠবে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, এই হত্যাকারীর টার্গেট কোনো সাধারণ মানুষ নয়। তার নিশানায় একের পর এক পুলিশ অফিসার। আর প্রতিটি হত্যাকাণ্ডের পর ক্রাইম সিন থেকে এমনভাবে সব প্রমাণ মুছে ফেলা হয় যেন সেখানে কোনো হত্যাই ঘটেনি। তাহলে এই রহস্যময় হত্যাকারীকে কিভাবে খুঁজে বের করবে পুলিশ? আজকের গল্প মালায়াম ক্রাইম থ্রিলার সিনেমা আঞ্জাম পাথিরা নিয়ে। তাহলে চলুন শুরু করা যাক পুরো গল্প। সিনেমার শুরুতে আমরা দেখি আনোয়ার হোসেন নামের একজন মনোরোগ বিশেষজ্ঞকে। তবে আনোয়ার সাধারণ কোনো ডাক্তার নন। তিনি অপরাধীদের মানসিকতা নিয়ে গবেষণা করছেন এবং ক্রিমিনোলজিতে পিএইচডি করার প্রস্তুতি নিচ্ছেন। এই কারণে তিনি জেলখানায় গিয়ে বিভিন্ন অপরাধীর সঙ্গে দেখা করেন। এবারও তিনি দেখা করতে এসেছেন রবি নামের এক কুখ্যাত খুনির সঙ্গে। আনোয়ারের উদ্দেশ্য হলো একজন অপরাধী কিভাবে হত্যার পরিকল্পনা করে, তার মাথায় কি ধরনের চিন্তা কাজ করে এবং অপরাধ করার আগে ও পরে তার মানসিক অবস্থায় কি পরিবর্তন আসে সেগুলো বোঝা। রবি আনোয়ারকে জানায় সে মোট 14 জন মানুষকে অত্যন্ত নির্মমভাবে হত্যা করেছে। মানুষ তাকে বিভিন্ন নামে ডাকে। কেউ বলে নিষ্ঠুর রবি, আবার কেউ তাকে সাইকো রবি নামেও চেনে। কিন্তু এসব পরিচয়ে তার কোনো আগ্রহ নেই, বরং মানুষকে ধীরে ধীরে কষ্ট দিয়ে হত্যা করতেই সে আনন্দ পেত। তার কাছে মানুষের চিৎকার, যন্ত্রণার শব্দ কিংবা মাথা ফেটে যাওয়ার মতো ভয়ঙ্কর আওয়াজও নাকি মধুর সঙ্গীতের মতো শোনাতো। আনোয়ার এ ধরনের অপরাধীদের সঙ্গে নিয়মিত কথা বলেন এবং তাদের আচরণ ও অপরাধের ধরন লিখে রাখেন। তার লক্ষ্য একটাই, অপরাধীর মনস্তত্ত্ব বুঝে ভবিষ্যতে পুলিশকে সাহায্য করা। আনোয়ারের নিজেরও একটি ছোট পরিবার রয়েছে, তার স্ত্রী ফাতেমা এবং ছোট মেয়ে সংস্কৃতি। এদিকে আনোয়ারের ঘনিষ্ঠ বন্ধু অনিল মাধবন একজন এসিপি হিসেবে পুলিশে কাজ করছে। অনিলের পরামর্শে আনোয়ার ক্রিমিনোলজির দিকে এগিয়ে যায়। একজন ক্রিমিনোলজিস্টের কাজ হলো অপরাধীর আচরণ বিশ্লেষণ করে সে পরবর্তীতে কি করতে পারে তা অনুমান করা এবং সেই অনুযায়ী পুলিশের তদন্তে সহায়তা করা। কিন্তু আনোয়ার এখন শুধু আর কাগজপত্র নিয়ে গবেষণা করতে চান না, তিনি সরাসরি মাঠে নেমে কাজ করার অভিজ্ঞতা অর্জন করতে চান। একদিন অনিলের সঙ্গে দেখা করে ফেরার সময় আনোয়ার রাস্তার পাশে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছিল। ঠিক তখন একজন ভিক্ষুক তার কাছে টাকা চাই। আনোয়ার তাকে টাকা দেন, কিন্তু চলে যাওয়ার সময় ভিক্ষুকটি হঠাৎ বলে, তোমার নির্ঘুম রাত খুব শীঘ্রই আসছে। অদ্ভুত কথাটি আনোয়ারের মাথায় ঘুরতে থাকে। একজন অপরিচিত ভিক্ষুক কেন এমন কথা বলল, সেটাই ভাবতে ভাবতে সেদিন রাতে আনোয়ারের ঘুম আসে না। এরপর গল্পের মোড় ঘুরে যায়। আমরা দেখি আব্রাহাম নামের একজন পুলিশ অফিসারকে। সে জুয়ার আসর থেকে হেঁটে বাড়ির দিকে ফিরছিল। বাড়ির কাছাকাছি এসে সে দেখতে পায় একটি গাড়ি দাঁড়িয়ে আছে। গাড়ির ভেতরে লাল আলো জ্বলছে আর নিভছে এবং ভিতর থেকে অদ্ভুত শব্দও আসছে। বিষয়টি সন্দেহজনক মনে হয় আব্রাহাম গাড়িটির কাছে এগিয়ে যায়। ঠিক তখনই সে গাড়ির পাশে মুখোশ পরা একজন অচেনা ব্যক্তিকে দেখতে পায়। আব্রাহাম লোকটিকে দেখে থমকে যায়। আর ঠিক সেই মুহূর্তেই তার পিছন থেকে কেউ বলে ওঠে, হাই। এরপর দৃশ্য কেটে যায়। কিছুক্ষণ পর সেখানে শুধু আব্রাহামের মোবাইল ফোন পড়ে থাকতে দেখা যায়। পরের দিন সকালে দুজন শ্রমিক একটি ফাঁকা মাঠের মধ্যে আব্রাহামের মরদেহ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ সেখানে ছুটে আসে। অনিলও ঘটনাস্থলে আনোয়ারকে ডেকে পাঠায়। কিন্তু মরদেহের অবস্থা দেখে আনোয়ার নিজেকে সামলাতে পারে না। এত নির্মম অবস্থায় কোনো মৃতদেহ তিনি আগে দেখেননি। আব্রাহামের চোখ এবং হৃৎপিণ্ড শৈল থেকে তুলে তার উপরে ফেলে রাখা হয়েছে। সবচেয়ে অবাক করার বিষয়, পুলিশ পুরো এলাকার চিরুনি তল্লাশি করেও হত্যাকারীর কোনো চুল পর্যন্ত খুঁজে পায়নি। ফলে ঘটনাটি দ্রুত হাই প্রোফাইল কেসে পরিণত হয়। তদন্তের দায়িত্ব দেওয়া হয় ক্যাথরিন নামের এক পুলিশ কর্মকর্তাকে। আরও তথ্য সংগ্রহের জন্য অনিলকে আব্রাহামের বাড়িতে পাঠানো হয়। তার সঙ্গে আনোয়ারও যায়। তারা আশেপাশের মানুষদের জিজ্ঞাসাবাদ করতে থাকে, কিন্তু কেউই কোনো গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারে না। এর উপর সেই এলাকায় কোনো সিসিটিভি ক্যামেরাও ছিল না, অর্থাৎ হত্যাকারী যেন সবকিছু আগেই হিসাব করে রেখেছিল। এরপর পোস্টমর্টম রিপোর্টে আরও ভয়ঙ্কর তথ্য বেরিয়ে আসে। ডাক্তার জানান, আব্রাহামের চোখ এবং হৃৎপিণ্ড তার জীবিত অবস্থায় শরীর থেকে বের করা হয়েছিল। প্রচণ্ড যন্ত্রণা সহ্য করতে করতেই তাকে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে হয়। আনোয়ারের কাছে বিষয়টি পরিষ্কার, এটা কোনো সাধারণ হত্যা নয়। এমন নিষ্ঠুরতার পেছনে একজন মানসিকভাবে বিকৃত সিরিয়াল কিলার থাকার সম্ভাবনাই বেশি। কিন্তু পুলিশ প্রশাসন তখনও অন্যভাবে বিষয়টি দেখছিল। তাদের ধারণা ছিল আব্রাহামের কোনো ব্যক্তিগত শত্রু কিংবা কাছের কেউ হয়তো প্রতিশোধের কারণে তাকে এভাবে হত্যা করেছে। তাই কিছু সময়ের জন্য তদন্ত কার্যত থেমে যায়। কিন্তু আনোয়ার থামেনি। সে আব্রাহামের হত্যাকাণ্ড নিয়ে নিজের মতো করে গবেষণা চালিয়ে যায়। এক রাতে আনোয়ার অনিলকে ফোন করে জানায়, তার বিশ্লেষণ অনুযায়ী আব্রাহাম কোনো ব্যক্তিগত শত্রুর হাতে মারা যায়নি। একজন সিরিয়াল কিলার তাকে হত্যা করেছে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই হত্যাকারী ইচ্ছা করেই পুলিশ অফিসারদের টার্গেট করছে। অনিল বিষয়টিকে খুব একটা গুরুত্ব না দিয়ে ঘুমিয়ে পড়ে। কিন্তু সেই রাতে আরেকজন পুলিশ অফিসারের উপর হামলা হয়।
একজন অফিসার রাস্তায় ফোনে কথা বলতে বলতে হাঁটছিল। হঠাৎ তার পেছন থেকে সেই একই কণ্ঠ ভেসে আসে, হাই। এরপর তাকেও অপহরণ করা হয়। খবর দ্রুত ক্যাথরিনের কাছে পৌঁছে যায়। পরের দিন এক পুলিশ সদস্য স্টেশনের পাশে ময়লার স্তূপের কাছে গেলে দেখতে পায় নিখোঁজ সেই অফিসারের ক্ষত বিক্ষত মরদেহ পড়ে আছে। তার পাশেই রাখা ছিল একটি লেডি অফ জাস্টিসের মূর্তি। এই মূর্তিটি সাধারণত আদালতের সামনে দেখা যায়। আর আগের হত্যার মতো এবারও ভিকটিমের চোখ এবং হৃৎপিণ্ড তুলে ফেলা হয়েছে। দুটি হত্যাকাণ্ডে একই ধরনের প্যাটার্ন দেখে পুলিশ এবার আনোয়ারের কথার গুরুত্ব বুঝতে শুরু করে। এটা স্পষ্ট হয়ে যায় তারা সত্যিই একজন সিরিয়াল কিলারের পিছনে ছুটছে। কিন্তু সমস্যা হলো, হত্যাকারী এবারও কোনো সরাসরি প্রমাণ রেখে যায়নি। মূর্তির গায়েও কোনো শিল্পী বা কোম্পানির নাম ছিল না। এরপর পুলিশ স্টেশনের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে আরও বড় বিপদের সন্ধান পায়। কেউ তাদের সিস্টেম হ্যাক করে সব ফুটেজ মুছে দিয়েছে। এখন বোঝা গেল হত্যাকারী শুধু নির্মম খুনি নয়, সে একজন দক্ষ হ্যাকারও। তাই আনোয়ার অ্যান্ড্রিও নামের এক অসাধারণ হ্যাকারের সাহায্য নেয়। অ্যান্ড্রিও পুলিশ টিমে যোগ দেওয়ার পর প্রথমে সব পুলিশ অফিসারের মোবাইল ফোনকে একটি নিরাপদ সিস্টেমের আওতায় নিয়ে আসে। অন্যদিকে আনোয়ার ও অনিল লেডি অফ জাস্টিসের মূর্তিটি কোথা থেকে এসেছে তা খুঁজতে বিভিন্ন মূর্তির দোকানে ঘুরতে থাকে। কিন্তু কোথাও কোনো তথ্য পাওয়া যায় না। তবে মূর্তিটি একটি অস্বাভাবিক ব্যাপার ছিল। সাধারণত লেডি অফ জাস্টিসের চোখ কালো কাপড় দিয়ে ঢাকা থাকে, কিন্তু এই মূর্তির চোখ খোলা এবং অত্যন্ত নিখুঁতভাবে তৈরি। আনোয়ারের সন্দেহ হয় খুনি ইচ্ছা করেই এই পরিবর্তন করেছে, অর্থাৎ মূর্তির মাধ্যমে কোনো বার্তা দেওয়ার চেষ্টা করছে। মূর্তিটির ছবি সব পুলিশ স্টেশনে পাঠিয়ে দেওয়া হয়। এক রাতে এক তরুণী একটি পুলিশ স্টেশনে এসে কনস্টেবলকে জানায় সে ওই মূর্তির ব্যাপারে কিছু জানে। কনস্টেবল বড় কর্মকর্তাকে ডাকতে ভেতরে যায়, কিন্তু কিছুক্ষণ পর বাইরে এসে দেখা যায় মেয়েটি আর সেখানে নেই। এদিকে ক্যাথরিন সব পুলিশ কর্মকর্তাকে নিয়ে একটি জরুরি বৈঠক করে। সিদ্ধান্ত হয় সবাই জোড়ায় জোড়ায় সারা রাত টহল দেবে। কোথাও সন্দেহজনক কিছু দেখা গেলে সঙ্গে সঙ্গে অন্য টিমকে জানানো হবে। রাতে পরিকল্পনা অনুযায়ী সবাই টহলে বেরিয়ে পড়ে। ক্যাথরিনের সঙ্গে ছিল কনস্টেবল পলসন। কিছুক্ষণ পর তাদের সামনে একটি গাড়ি এসে থামে। তারা মনে করে হয়তো এটাই খুনের গাড়ি, কিন্তু গাড়ি থেকে কয়েকজন বকাটে ছেলে বেরিয়ে ক্যাথরিনকে বিরক্ত করতে শুরু করে। ক্যাথরিন নিজের পুলিশ পরিচয় দেওয়ার পর তারা সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু ক্যাথরিন যখন পিছনে ফিরে তাকায় তখন দেখে পলসন সেখানে নেই, শুধু তার স্কুটিটি পড়ে আছে। ক্যাথরিন ছুটে গিয়ে পলসনের ফোনও মাটিতে পড়ে থাকতে দেখে। তবে স্কুটির সামনে লাগানো ক্যামেরায় একটি অদ্ভুত দৃশ্য ধরা পড়ে। মুখোশ পরা একজন ব্যক্তি ইচ্ছা করে ক্যামেরার সামনে দাঁড়িয়েছিল। মনে হচ্ছিল সে যেন পুলিশকে উদ্দেশ্য করেই নিজের উপস্থিতির প্রমাণ রেখে গেছে। এখন সবার মাথায় একই প্রশ্ন, খুনি শুধু হাই বলেই কিভাবে তার শিকারকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে যাচ্ছে? এই রহস্যের উত্তর তখনও কারো জানা নেই। এরপর আমরা আনোয়ারের বাড়িতে ফিরে আসি। দুজন কুরিয়ার কর্মী একটি বড় ফ্রিজের বাক্স নিয়ে আসে। ফাতেমা সেটি গ্রহণ করে, কিন্তু আনোয়ারকে ফোন করে জিজ্ঞেস করলে সে অবাকে বলে সে তো কোনো ফ্রিজই অর্ডার করেনি। ফাতেমা বাক্সটি খুলতেই তার শরীর কাঁপতে শুরু করে, কারণ বাক্সের ভিতর ছিল নিখোঁজ কনস্টেবল পলসনের রক্তাক্ত অর্ধনগ্ন মরদেহ। আর তার চোখ এবং হৃৎপিণ্ডও আগের ভিকটিমদের মতোই শরীর থেকে তুলে ফেলা হয়েছে। এবার পুলিশ বুঝতে পারে তারা ইতিমধ্যেই 3 জন অফিসারকে হারিয়েছে। পুরো পুলিশ বিভাগে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ফরেনসিক টিম এবার একটি গুরুত্বপূর্ণ সূত্র পায়। ফ্রিজের বাক্স থেকে একটি আঙ্গুলের ছাপ উদ্ধার করা হয়। পরীক্ষা করে জানা যায় সেটি কুখ্যাত খনি কোকেন শাওমির। আরও অবাক করার মতো বিষয় হলো শাওমি মাত্র 3 মাস আগে জেল থেকে বের হয়েছে। অ্যান্ডিও সঙ্গে সঙ্গে শাওমির ডিজিটাল তথ্য খুঁজে বের করে। সেখান থেকে জানা যায় মারিয়া নামের এক তরুণীর সঙ্গে তার সম্পর্ক ছিল। পুলিশ মারিয়ার অবস্থান শনাক্ত করে সেখানে পৌঁছে যায়। প্রচুর পুলিশ দেখে মারিয়া ভয় পেয়ে সবকিছু বলে দেয়। সে জানায় জেল থেকে বের হওয়ার পর শাওমি একবার তার সঙ্গে দেখা করেছিল এবং সেখান থেকে একটি পুরনো সিম কার্ড নিয়ে চলে যায়। মারিয়া পুলিশকে সেই নম্বরটি দিয়ে দেয়। অ্যান্ডিও সঙ্গে সঙ্গে নম্বরটির লোকেশন ট্রেস করে। পুলিশ দ্রুত সেখানে পৌঁছে যায়, কিন্তু এবারও তারা খালি হাতে ফিরে আসে, কারণ সেখানে গিয়ে দেখা যায় শাওমি অনেক আগেই মারা গেছে। তার পচে যাওয়া মরদেহ একটি বিছানার উপর পড়েছিল, অর্থাৎ পুলিশ যাকে খুনি মনে করেছিল সে নিজেই মৃত। ঠিক তখন কন্ট্রোল রুমে বসে থাকা অ্যান্ডিওর সার্ভারে একটি ভিডিও আসে। ভিডিওটি পাঠিয়েছে সেই আসল হত্যাকারী। ভিডিওতে দেখানো হয় কিভাবে পুলিশ অফিসারদের ধরে এনে তাদের উপর অকথ্য নির্যাতন চালিয়ে হত্যা করা হয়েছে। ভিডিও এতটাই ভয়ঙ্কর ছিল যে অ্যান্ডিও নিজেও সেটি বেশিক্ষণ দেখতে পারেনি। আনোয়ার ও অ্যান্ডিও এরপর হত্যাকাণ্ডের প্যাটার্ন নিয়ে আলোচনা করতে থাকে। ঠিক তখন আনোয়ার লেডি অফ জাস্টিসের মূর্তির পাশে রাখা কফির কাপ থেকে বের হওয়া গরম বাষ্পের কারণে মূর্তির কোমরের কাছ থেকে কিছু অক্ষর ফুটে উঠতে দেখে। সেখানে লেখা HD। অবশেষে তারা একটি সূত্র পেয়ে গেছে।
এখন শুধু এই এইচডি কার সেটি খুঁজে বের করতে হবে। তদন্ত করতে গিয়ে তারা জানতে পারে দূরের একটি গ্রামে সুধাকর দেবার ঘুমা নামের একজন শিল্পী রয়েছে, যে নিজের তৈরি মূর্তিতে এইভাবে সিগনেচার ব্যবহার করে। আনোয়ার, অনিল এবং অন্যরা সুধাকরের সঙ্গে দেখা করতে যায়। মূর্তিটি দেখানোর পর সুধাকর পুরো ঘটনা খুলে বলে। প্রায় 5-6 মাস আগে দুজন ব্যক্তি তার কাছে এসেছিল। একজনের বয়স 40 থেকে 50-এর মধ্যে, আর অন্যজন তুলনামূলকভাবে কম বয়সী। তারা সুধাকরকে লেডি অব জাস্টিসের 5টি মূর্তি বানানো অর্ডার দেয়। তাদের বিশেষ চাহিদা ছিল মূর্তির চোখ অত্যন্ত সুন্দর ও নিখুঁত হতে হবে। এই কাজের জন্য তারা প্রচুর টাকা দেওয়ার প্রস্তাব দেয়, তবে শর্ত ছিল মূর্তির কোথাও যেন শিল্পীর কোনো সিগনেচার না থাকে। সুধাকরের সন্দেহ হলেও টাকার কারণে সে কাজটি গ্রহণ করে, কিন্তু নিজের পরিচয় মুছে দিতে সে রাজি ছিল না। তাই মূর্তির কোমরে এমন একটি বিশেষ পদার্থ দিয়ে নিজের নাম লিখে দেয়, যা তাপ পেলে দৃশ্যমান হয়ে ওঠে। সুধাকর আরও জানায় তারা মোট 5টি মূর্তি তৈরি করেছিল। এই কথা শুনে ক্যাথরিনের মাথায় নতুন আতঙ্ক ঢুকে যায়, কারণ 3জন পুলিশ ইতিমধ্যেই মারা গেছে। তার মানে আরও 2জন পুলিশ অফিসার খুন হওয়ার অপেক্ষায় রয়েছে, আর সেই 2জন যে কোনো পুলিশ কর্মকর্তা হতে পারে। ক্যাথরিন সুধাকরকে অনুরোধ করে সেই 2 ব্যক্তির চেহারার কোনো স্কেচ তৈরি করা সম্ভব কিনা, কিন্তু তখনই আরও ভয়ঙ্কর সত্য জানা যায়। মূর্তি নিয়ে যাওয়ার সময় ওই 2 ব্যক্তি সুধাকরের চোখ নষ্ট করে দিয়েছিল, ফলে তাদের চেহারা মনে রাখা বা শনাক্ত করা তার পক্ষে সম্ভব নয়। তদন্ত আবার অন্ধকারে চলে যায়। এর মধ্যে সুধাকরের মেয়ের বিষয়টিও সামনে আসে। যে মেয়েটি আগের রাতে পুলিশ স্টেশনে গিয়ে মূর্তির ব্যাপারে তথ্য দিতে চেয়েছিল, তাকে অজ্ঞাত পরিচয় একজন ফোন করে হুমকি দিয়েছিল। ভয়ে সে স্টেশন ছেড়ে চলে যায়। এখন স্পষ্ট, খুনি শুধু পুলিশকেই নয়, তদন্তের সঙ্গে জড়িত প্রত্যেক ব্যক্তির উপর নজর রাখছে। সুধাকরের কাছ থেকে বেরিয়ে আসার সময় আনোয়ার সেখানে আরেকটি মূর্তির নমুনা পড়ে থাকতে দেখে। অন্যদিকে অ্যান্ডিও পুলিশকে সাহায্য করার জন্য একটি নতুন অ্যাপ তৈরি করে। এই অ্যাপের বিশেষত্ব হলো কোনো পুলিশ কর্মকর্তার মোবাইল তার হাত থেকে পড়ে গেলে সঙ্গে সঙ্গে কন্ট্রোল রুমে অ্যালার্ম চলে যাবে, কারণ হত্যাকারী প্রতিটি হত্যার পর ভিকটিমের ফোন ঘটনাস্থলে ফেলে যায়। সব পুলিশ কর্মকর্তার ফোনে অ্যাপটি ইনস্টল করা হয়। এরপর আমরা শারণচন্দ্র নামের একজন পুলিশ অফিসারকে দেখতে পাই। সে বাড়িতে স্বাভাবিক কাজকর্ম করছিল। হঠাৎ তার ঘরের বিদ্যুৎ চলে যায়। সমস্যা দেখতে শারণচন্দ্র বাইরে বের হয়। ঠিক তখনই পিছন থেকে মুখোশ পরা সেই রহস্যময় ব্যক্তি এসে হাজির হয় এবং আগের মতোই বলে হাই। কিন্তু এবার ঘটনায় একটি নতুন মোড় আসে। শারণচন্দ্র সহজে আত্মসমর্পণ করে না। সে হত্যাকারীদের সঙ্গে লড়াই শুরু করে দেয়, কারণ এবার কিলার একা ছিল না, 2জন ব্যক্তি তাকে আক্রমণ করছিল। শারণচন্দ্র বেশ কিছুক্ষণ প্রতিরোধ করে। এক পর্যায়ে তাকে কাবু করা হয় এবং অপহরণ করে নিয়ে যাওয়া হয়। এদিকে কন্ট্রোল রুমে অ্যান্ডিওর তৈরি অ্যাপ থেকে অ্যালার্ম বেজে ওঠে। আনোয়ার দ্রুত শারণচন্দ্রর বাড়িতে পৌঁছে যায়, কিন্তু ততক্ষণে শারণচন্দ্র নিখোঁজ। তবে এবার তদন্তকারীরা ঘরের ভিতর ধস্তাধস্তির স্পষ্ট চিহ্ন দেখতে পায়। সবকিছু এলোমেলো হয়ে আছে। তল্লাশি চালিয়ে মেঝে থেকে একটি ফিজেট স্পিনার উদ্ধার করা হয়। এরপর দৃশ্য বদলে যায় একটি ট্রেন স্টেশনে। একজন মহিলা একজন বৃদ্ধ মানুষকে হুইল চেয়ারে বসিয়ে টেনে নিয়ে এসেছে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, একে একে ট্রেনের সব যাত্রী নেমে গেলেও সেই বৃদ্ধ একই জায়গায় বসে থাকে। কিছুক্ষণ পর টেলিভিশনের খবরে ঘোষণা আসে নিখোঁজ পুলিশ অফিসার শারণচন্দ্রের মরদেহ ট্রেন স্টেশনে পাওয়া গেছে। তখন বোঝা যায় ওই বৃদ্ধ আসলে শারণচন্দ্র ছিল। হত্যার পর তাকে বৃদ্ধের ছদ্মবেশে বসিয়ে রাখা হয়েছিল, আর যে নারী তাকে টেনে নিয়ে এসেছিল সে ইচ্ছা করে ক্যামেরার সামনে বসেছিল। মনে হচ্ছিল পুলিশকে সে প্রকাশ্যেই চ্যালেঞ্জ জানাচ্ছে। শারণচন্দ্রের পোস্টমর্টমেও আগের মতো একই প্যাটার্ন পাওয়া যায়। আনোয়ার এবার গভীর চিন্তায় ডুবে যায়। কিছুক্ষণ পর তার মাথায় একটি গুরুত্বপূর্ণ বিষয় আসে। সে ক্যাথরিনের বাড়িতে যায় এবং পুরো বিষয়টি ব্যাখ্যা করে। আনোয়ার বুঝতে পারে খুনি শুধু হঠাৎ এসে হাই বলছে না। প্রথমে সে ভিকটিমের সামনে এমনভাবে হাজির হয় যে ভিকটিম ভয় পেয়ে যায়। বিশেষ করে মুখোশ পরা অবস্থায় তাকে দেখে মানুষ কিছুক্ষণের জন্য মানসিকভাবে অস্থির হয়ে পড়ে। এই সুযোগে কিলার তার সঙ্গে থাকা অন্য ব্যক্তির মাধ্যমে ভিকটিমকে হিপনোটাইজ করে ফেলে। শারণচন্দ্রের ক্ষেত্রে এই পরিকল্পনা পুরোপুরি কাজ করেনি, কারণ সেদিন শারণচন্দ্র প্রচণ্ড মাতাল ছিল। ফলে তাকে হিপনোটাইজ করা কঠিন হয়ে পড়েছিল এবং সে প্রতিরোধ করার সুযোগ পেয়েছিল। আনোয়ার ক্যাথরিনকে আরও জানায় তারা কোনো সাধারণ সাইকোর বিরুদ্ধে লড়ছে না। এই হত্যাকারী অত্যন্ত বুদ্ধিমান এবং মানুষের মস্তিষ্ক নিয়ে খেলতে জানে। এমনকি ট্রেনের সেই মহিলাটিও খুনি হতে পারে, অথবা তার পিছনে আরও কেউ থাকতে পারে। এরপর আনোয়ার বাড়িতে নিজের মেয়ের সঙ্গে একটি ফিজেট স্পিনার নিয়ে খেলছিল। মেয়েকে স্পিনার ঘোরানোর কৌশল শেখাতে গিয়ে হঠাৎ তার মাথায় একটি পুরনো ঘটনা ফিরে আসে। একজন সাইকোপ্যাথ সম্পর্কে সে আগে পড়েছিল, যে সবসময় হাতে ফিজেট স্পিনার রাখত। আনোয়ার সঙ্গে সঙ্গে কন্ট্রোল রুমে ফিরে যায়। সে পুরনো অপরাধীদের ফাইল ঘাঁটতে শুরু করে। অবশেষে সেই ব্যক্তির নাম খুঁজে পায়, সাইমন মানসুরান। সাইমন আমেরিকা থেকে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি নিয়ে দেশে ফিরেছিল,
কিন্তু বেশিরভাগ সময় সে নিজেকে ঘরের মধ্যে বন্দি রাখত। একদিন তার বাবা দেখতে পান সাইমন কম্পিউটারে ডার্ক ওয়েবের ভয়ঙ্কর ভিডিও দেখছে এবং মানুষকে কেটে ছিঁড়ে ফেলার দৃশ্য দেখে আনন্দ পাচ্ছে। বাবা মা তাকে প্রচণ্ড বকাঝকা করেন। এর কিছুদিন পর সাইমনের বাবা মায়ের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। প্রতিবেশীরা পুলিশে অভিযোগ করলে তদন্ত করে তাদের ফ্রিজের ভিতর থেকে বাবা মায়ের খণ্ডিত দেহ উদ্ধার করা হয়। অর্থাৎ সাইমন নিজের বাবা মাকেই হত্যা করেছিল। কিন্তু এখানেও রহস্য আছে। সাইমন কয়েকদিন আগেই একটি অগ্নিকাণ্ডে মারা গেছে। তাহলে মৃত সাইমন কিভাবে এতগুলো হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত? আনোয়ার ও তার দল আবারও বিভ্রান্ত হয়ে যায়। একদিন অ্যান্ডিওর সঙ্গে কথা বলার সময় আনোয়ার সাইমনের ছবি দেখায়। ছবিটি দেখে অ্যান্ডিওর মনে কিছু একটা আসে। তারা সাইমনের ছবির সঙ্গে ট্রেনের স্টেশনের সেই নারীর ছবি মিলে দেখে। দুজনের মুখ একই, অর্থাৎ ট্রেনের সেই নারী আসলে সাইমনই ছিল, নারীর ছদ্মবেশে। সাইমনই সারণচন্দ্রকে হত্যা করে বৃদ্ধের বেশে টেনে রেখে এসেছিল। এবার আনোয়ার নিশ্চিত হয় সাইমন এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। কিন্তু রহস্য এখানে শেষ হয় না। আনোয়ার অ্যান্ডিওর বাসা থেকে বের হওয়ার কিছুক্ষণ পর একটি ফোন আসে। জানানো হয় সাইমন এবং তার সহযোগীর মরদেহ উদ্ধার হয়েছে। আনোয়ার আবারও চিন্তায় পড়ে যায়। ঠিক তখন সুধাকরের ফোন আসে। আনোয়ার তার বাড়িতে পৌঁছালে সুধাকর জানায় শেষ মুহূর্তে নিতে একজন ব্যক্তি এসেছিল। কিন্তু এবার সুধাকরের মেয়ে সেই ব্যক্তিকে দেখতে পেয়েছিল। সে ওই লোকটির একটি ছবি এঁকে রেখেছে। আনোয়ার ছবিটি দেখতে আর্টবোর্ডের সামনে যায়। পর্দা সরাতে সে চমকে ওঠে, কারণ ছবির মানুষটি আর কেউ নয়, শহরের বিখ্যাত আরেক মনোরোগ বিশেষজ্ঞ বেঞ্জামিন লুইস। আনোয়ার এবার বেঞ্জামিনের গ্রামের দিকে রওনা হয়। সেখানে তার পরিচিত একজনের সঙ্গে কথা বলে বেঞ্জামিনের অতীত সম্পর্কে জানতে পারে। বেঞ্জামিনের একটি ছোট পরিবার ছিল। তার মা মারা যাওয়ার পর তার বাবা বেঞ্জামিন এবং ছোট বোন রেবেকাকে একাই বড় করেন। তাদের জীবন মোটামুটি শান্তিতেই চলছিল। কিন্তু একদিন রেবেকার স্কুল থেকে ফোন আসে। জানা যায় ক্লাসের মধ্যে রেবেকা অজ্ঞান হয়ে গেছে। বেঞ্জামিনের বাবা স্কুলে গিয়ে জানতে পারেন তার মেয়ে অন্তঃসত্ত্বা। কিন্তু কে তার সঙ্গে এই অন্যায় করেছে রেবেকা ভয়ে প্রথমে কিছু বলতে চায়নি। অবশেষে বাবার কষ্ট সহ্য করতে না পেরে রেবেকা সত্যিটা জানায়। অপরাধী ছিল তাদের গ্রামেরই ফাদার ফ্র্যাঙ্কো। রেবেকা ফ্র্যাঙ্কোর অফিসে পার্ট টাইম কাজ করত। সুযোগ নিয়ে ফ্র্যাঙ্কো তার সঙ্গে যৌন সম্পর্ক তৈরি করেছিল। সত্যিটা জানার পর রেবেকার বাবা সরাসরি থানায় অভিযোগ করতে যান। সেই থানার দায়িত্বে থাকা অফিসার ছিল আনোয়ারের বন্ধু অনিল। অভিযোগ পাওয়ার পর অনিল ফাদার ফ্র্যাঙ্কোর সঙ্গে দেখা করে। ফ্র্যাঙ্কো অনিলকে ঘুষ দেওয়ার প্রস্তাব দেয় যাতে ঘটনাটি চাপা পড়ে যায়। অনিল সেই প্রস্তাবে রাজি হয়ে যায়। এরপর বেঞ্জামিনের বাড়িতে গিয়ে তার বাবাকে মারধর করে অনিল। সে বেঞ্জামিনের বাবাকে বাধ্য করে স্বীকার করতে যে নিজের মেয়েকে সেই ধর্ষণ করেছে। অনিল হুমকি দেয় স্বীকারোক্তি না দিলে পুরো পরিবারকে বিপদে ফেলা হবে। অসহায় বাবা শেষ পর্যন্ত মিথ্যা স্বীকারোক্তি দিতে বাধ্য হয়। এরপর তাকে গ্রেপ্তার করে জেলে পাঠানো হয়। চারিদিকে খবর ছড়িয়ে পড়ে যে নিজের মেয়েকে নির্যাতন করেছে বেঞ্জামিনের বাবা। সমাজের মানুষ তাকে ঘৃণা করতে শুরু করে। অন্যদিকে রেবেকাকে গ্রাম থেকে অনেক দূরে পাঠিয়ে দেওয়া হয়। জেলে যাওয়ার আগে বেঞ্জামিন তার বাবার সঙ্গে শেষবার দেখা করে। তার বাবা তাকে বলে ভালোভাবে পড়াশোনা করে জীবন অনেক বড় হব এবং তার বোন রেবেকাকে খুঁজে নিয়ে দুজন একসঙ্গে থাকো। এটাই ছিল বাবা ছেলের শেষ কথা। পরের দিন জেলের ভিতরে বেঞ্জামিনের বাবা আত্মহত্যা করে। এই ঘটনায় বেঞ্জামিনের পুরো জীবনটাই বদলে যায়। তার মনে পুলিশদের প্রতি প্রচণ্ড ঘৃণা জন্ম নেয়। দীর্ঘ সময় সে নিজেকে সবার কাছ থেকে গুটিয়ে রাখে। কিন্তু একসময় সিদ্ধান্ত নেয় সে পড়াশোনা করে অনেক বড় হবে এবং নিজের বাবার মৃত্যুর প্রতিশোধ নেবে। অবশেষে কঠোর পরিশ্রম করে স্কলারশিপ নিয়ে আমেরিকায় চলে যায়। এই পুরো ইতিহাস শোনার পর আনোয়ারের কাছে কেসটির শেষ অংশও পরিষ্কার হয়ে যায়। সে বুঝতে পারে অনিল এই ঘটনার সঙ্গে গভীরভাবে জড়িত, আর বেঞ্জামিনের পরবর্তী টার্গেট হওয়ার কথা অনিলেরই। আনোয়ার দ্রুত অনিলকে ফোন করে তার সঙ্গে দেখা করতে চায়। কিন্তু দেখা করতে যাওয়ার পর দেখে অনিল সেখানে নেই, শুধু তার মোবাইলটি মাটিতে পড়ে আছে। আনোয়ার বুঝে যায় অনিলকে অপহরণ করা হয়েছে। ঠিক তখন সে আকাশে একটি ড্রোন দেখতে পায়। সম্ভবত কেউ শুটিং করছিল। আনোয়ার দ্রুত ড্রোনটির মালিককে খুঁজে বের করে এবং তার কাছ থেকে ফুটেজ দেখতে শুরু করে। ফুটেজ বিশ্লেষণ করতে গিয়ে সে বেঞ্জামিনের গাড়িকে শনাক্ত করতে সক্ষম হয়। আনোয়ার সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেয়। এরপর পুলিশ টিম নিয়ে বেঞ্জামিনের গোপন আস্তানা দিকে রওনা হয়। জায়গাটি ছিল একটি শূকরের ফার্ম। সেখানে এতদিন বেঞ্জামিন তার হত্যাকাণ্ডগুলো পরিচালনা করে আসছিল। ফার্মে পৌঁছে পুলিশ বেঞ্জামিনের গাড়ি দেখতে পায়। ভেতরে একটি টেবিলের উপর অনিলকে বেঁধে রাখা হয়েছে। বেঞ্জামিন ইতিমধ্যে অনিলের চোখ তুলে নেওয়ার প্রস্তুতি নিচ্ছিল। অন্যদিকে আনোয়ার ও তার টিম ফার্মের ভিতরে ঢুকে পড়ে। সবাই আলাদা হয়ে বেঞ্জামিনকে খুঁজতে থাকে। অবশেষে আনোয়ার খুঁজতে খুঁজতে অনিলের কাছে পৌঁছে যায়। সে অনিলের বাঁধন খুলতে যাবে, ঠিক তখনই বেঞ্জামিন পিছন থেকে আনোয়ারের উপর ঝাঁপিয়ে পড়ে। দুজনের মধ্যে তীব্র লড়াই শুরু হয়।
আনোয়ার যেহেতু কোনো প্রশিক্ষিত ফাইটার নয়, তাই বেঞ্জামিন সহজেই তাকে কাবু করে ফেলে। এক পর্যায়ে মনে হয় বেঞ্জামিন আনোয়ারকে হত্যা করেই ফেলবে। ঠিক সেই মুহূর্তে ক্যাথরিন সেখানে পৌঁছে যায়। সে একটি কাঠের টুকরো দিয়ে বেঞ্জামিনের মাথায় আঘাত করে। বেঞ্জামিন সঙ্গে সঙ্গে জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যায়। এভাবেই আনোয়ারের জীবন রক্ষা পায়। বেঞ্জামিনকে শেষ পর্যন্ত পুলিশ গ্রেপ্তার করে। তবে তদন্ত এখানেও কিছু প্রশ্ন রেখে যায়। সাইমন এবং কোকেন স্বামীর সঙ্গে বেঞ্জামিনের আসল সম্পর্ক কী ছিল? বেঞ্জামিন জিজ্ঞাসাবাদে কোনো তথ্য দেয় না, তাই পুলিশ একটি সম্ভাবনা তৈরি করে। কোকেন সম্ভবত স্বামীর কাছে মাদক সরবরাহ করত এবং কোনোভাবে বেঞ্জামিন ডার্ক ওয়েবের মাধ্যমে সাইমনের সন্ধান পায়। এরপর একটি পরিকল্পনা করে সাইমনকে জেল থেকে বের করে আনা হয়, আর তাদের দলে আরেকজন বয়স্ক সাইকোপ্যাথ আরবিন্দুকেও যুক্ত করা হয়। এই দলই পরিকল্পনা করে একের পর এক অপহরণ করে এবং সিরিয়াল হত্যাকাণ্ডগুলো চালিয়ে আসছিল। কিন্তু পরিস্থিতি তখন তাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে শুরু করে। তখন বেঞ্জামিন শেষ পর্যন্ত আরবিন্দু এবং সাইমনকেও হত্যা করে ফেলে। এরপর বেঞ্জামিনকে একটি গাড়িতে করে অন্য কোথাও নিয়ে যাওয়া হয়। পরিস্থিতি দেখে বোঝা যাচ্ছিল পুলিশ তাকে আদালতে না তুলে এনকাউন্টার করার সিদ্ধান্ত নিয়েছে। একটি পরিত্যক্ত ভবনের কাছে নিয়ে গিয়ে বেঞ্জামিনকে গুলি করা হয়। বুক ভরা কষ্ট, অথচ মুখে এক অদ্ভুত হাসি নিয়ে সে মাটিতে লুটিয়ে পড়ে। মনে হচ্ছিল তার প্রতিশোধের গল্প এখানেই শেষ, কিন্তু আসল শেষ চমক তখনও বাকি। অন্যদিকে অনিলের বাড়িতে একজন অচেনা তরুণী আসে। ঠিক সেই সময় আনোয়ারও অনিলের সঙ্গে দেখা করতে সেখানে পৌঁছে যায়। আনোয়ার দেখতে পায় সেই মেয়েটি অনিলের ঘর থেকে বের হয়ে যাচ্ছে। সে দ্রুত ঘরের ভিতর ঢুকে দেখে অনিলের গলা কেটেও হত্যা করা হয়েছে। আনোয়ার দৌড়ে বারান্দায় যায়, দেখতে পায় মেয়েটি সেখান থেকে চলে যাচ্ছে। আনোয়ার তখন একটি নাম ধরে ডাকে, রেবেকা। মেয়েটি থেমে পিছনে ফিরে তাকায়। এবার সবকিছু পরিষ্কার হয়ে যায়। এই মেয়েটি বেঞ্জামিনের ছোট বোন রেবেকা। অর্থাৎ বেঞ্জামিন মারা গেলেও তার পরিবারের প্রতিশোধের গল্প এখানেই শেষ হয়নি। রেবেকা নিজের পরিবারের উপর হওয়া অন্যায়ের প্রতিশোধ নিতে অনিলকে হত্যা করেছে। আনোয়ার চাইলে তাকে আটকাতে পারত, কিন্তু সে কিছুই বলে না, কারণ রেবেকার মুখের দিকে তাকিয়ে আনোয়ার যেন বুঝতে পারে অনিল যে অন্যায় করেছিল তার জন্যই পরিণতি হয়তো তার প্রাপ্যই ছিল। আর ঠিক এই দৃশ্যের মধ্য দিয়ে শেষ হয় আঞ্জাম পাথিরার এই শিহরণ জাগানো রহস্যময় গল্প। তো বন্ধুরা, আঞ্জাম পাথিরার এই রহস্যময় গল্প আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর এমন আরও টান টান ক্রাইম থ্রিলার মুভির গল্প শুনতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। দেখা হবে পরের কোনো রহস্যময় সিনেমার গল্প নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।